দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের ভিডিওতে আমি ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়টি আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে। বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ আজকে তার প্রথম ক্লাস। এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিচ্ছি। তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এইটা আলোচনা করার বিষয়। তার আগে বহির্জাত প্রক্রিয়া কোথা থেকে এসছে সেইটা জেনে নাও। ভূত্বক গঠনকারী পার্থিব প্রক্রিয়াকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর অন্তর্জাত প্রক্রিয়া, 2 নম্বর বহির্জাত প্রক্রিয়া। এবার চলে আসো অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে। তোমাদের বইতে এটা নেই, কিন্তু তোমরা জেনে নাও। অন্তর্জাত প্রক্রিয়া হলো যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের অভ্যন্তরে সংঘটিত হয় তাকে এক কথায় আমরা অন্তর্জাত প্রক্রিয়া বলতে পারি। সেটি ভূমিকম্প হতে পারে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে পারে, লাভা ম্যাগমার সৃষ্টি হতে পারে প্রভৃতি। কি বললাম তাহলে? যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের অভ্যন্তরে স্থিতিশীল বা গতিশীলভাবে সৃষ্টি হয় তখন তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া, যেমন ভূমিকম্প এবং অগ্নুৎপাত। এবার চলে আসো বহির্জাত প্রক্রিয়া, যেটা আমাদের পাঠ্য বিষয়ে রয়েছে। বহির্জাত প্রক্রিয়া কি বা বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? ভূপৃষ্ঠের স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ তথা শিলামণ্ডলের উপরিভাগে বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের পরিবর্তন ঘটায় বা নতুন ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ ভূপৃষ্ঠের স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তির প্রভাবে যে প্রক্রিয়ায় শিলামণ্ডলের উপরিভাগে বিভিন্ন উচ্চতাযুক্ত বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হলে বা ভূমিরূপ গঠন করলে তখন তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি জলপ্রপাত, গিরিখাত, আই আকৃতি উপত্যকা, ভি আকৃতি উপত্যকা। বহির্জাত প্রক্রিয়া কোন কোন প্রাকৃতিক শক্তির ফলে হয়ে থাকে? নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে বহির্জাত প্রক্রিয়ার সৃষ্টি হয়। পরীক্ষা এখানে একটা শর্ট কোশ্চেন আসে, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি? সেটি হলো সূর্য। এবার দেখে নাও বহির্জাত প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। বহির্জাত প্রক্রিয়াকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। এক হলো অবরোহণ প্রক্রিয়া, 2 হলো আরোহণ বা অবক্ষেপণ প্রক্রিয়া, 3 নম্বর জৈবিক প্রক্রিয়া। আবার অবরোহণ প্রক্রিয়াকে 3টি ভাগে ভাগ করা যায়। এক হলো আবহবিকার, 2 নম্বর পুঞ্জিত ক্ষয়, 3 নম্বর ক্ষয়ীভবন। অন্যদিকে জৈবিক প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর জৈবিক ক্ষয়, 2 নম্বর জৈবিক সঞ্চয়। এবার এইগুলো সম্পর্কে জেনে নেব। পরীক্ষায় তোমাদের মাঝে মধ্যে 2 নম্বরের কোশ্চেন দিয়ে দেয়, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে বা আরোহণ কাকে বলে, আবহবিকার কি, পুঞ্জিত ক্ষয় কি, ক্ষয়ীভবন কি। এই সমস্ত কোশ্চেন পরীক্ষায় তোমাদের 2 নম্বরে আসে। তার জন্য আমি এগুলো প্রত্যেকটি সংজ্ঞা এবং বৈশিষ্ট্য বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনে নাও। অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো উঁচু অংশ, যে উঁচু অংশ রয়েছে, ভূপৃষ্ঠের কোনো উঁচু অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেলে, যে উঁচু অংশ ছিল দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেলে তখন তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। কি বললাম? যে বহির্জাত প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে কোনো ভূমিরূপের উচ্চতা ক্ষয়কার্যের ফলে নিচু হয়ে গেলে বা কমে গেলে যে ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় অবরোহণ। অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি হবে? 1 নম্বর এখানে ক্ষয়কাজ বেশি হয়, 2 নম্বর এখানে উঁচু ভূমিরূপ উচ্চতা কমে গিয়ে নিচু হয়ে যায়। উদাহরণ, অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হলো গৌড়, ইনসেলবার্চ প্রভৃতি। তাহলে তোমাদের এখানে মাথায় রাখতে হবে, অবরোহণ প্রক্রিয়া যদি তোমাদের 2 নম্বরে কোশ্চেন আসে বা 3 নম্বরে কোশ্চেন আসে, অবশ্যই অবরোহণ প্রক্রিয়ার সংজ্ঞা দিতে হবে, তারপর 2টো বৈশিষ্ট্য দেবে এবং উদাহরণ দেবে, পাশে অবশ্যই তোমরা চিত্রটা দেবে। এবার চলে আসো আরোহণ প্রক্রিয়া কি বা অবক্ষেপণ প্রক্রিয়া বলতে কি বোঝো। যে বহির্জাত অবরোহণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি প্রাকৃতিক শক্তির দ্বারা নিচু স্থান সঞ্চিত হয়ে বা ভরাট হয়ে ক্রমশ উচ্চতা বৃদ্ধি করে তখন তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। দেখো এখানে অবরোহণ প্রক্রিয়ার ক্ষয়িত নুড়িকাকর বালি এই নিচু স্থানে সঞ্চিত হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি করে। এই ভূমির উচ্চতা বৃদ্ধি করলে তখন তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। তাহলে কি বললাম?
যে প্রক্রিয়ায় অবরোহণ প্রক্রিয়ার দ্বারা ক্ষয়িত নুড়ি কাকর বালি নিচু স্থানে সঞ্চিত হয়ে উচ্চতা বৃদ্ধি করলে তখন তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া বা অবক্ষেপণ প্রক্রিয়া। এবার চলে আসে দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর, এই প্রক্রিয়ায় সঞ্চয় কাজ ঘটে। 2 নম্বর, এই প্রক্রিয়ায় নিচু স্থান ভরাটকরণ হয়। আরোহণ প্রক্রিয়ার উদাহরণ হলো 1 নম্বর বদ্বীপ, 2 নম্বর প্লাবনভূমি। এবার চলে আসো জৈবিক প্রক্রিয়া কি বা জৈবিক প্রক্রিয়া কাকে বলে। যে বহির্জাত প্রক্রিয়ায় উদ্ভিদ, প্রাণী ও মানুষ শিলাস্তরের আবহবিকার, পরিবহন, ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে ভূপৃষ্ঠ সমতলীকরণ করে তখন তাকে বলা হয় জৈবিক প্রক্রিয়া। কি বললাম তাহলে? যে বহির্জাত প্রক্রিয়ায় উদ্ভিদ, প্রাণী এবং মানুষের দ্বারা শিলাস্তরের আবহবিকার, ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সমতলীকরণ ঘটায় বা ভূমির উচ্চতা সমান করে তখন তাকে বলা হয় জৈবিক প্রক্রিয়া। এর বৈশিষ্ট্য কি হতে পারে? 1 নম্বর, এখানে ভূমির সঞ্চয় কাজ ঘটে। 2 নম্বর, এখানে ভূপৃষ্ঠের উচ্চতা সমতলীকরণ ঘটায় বা সমান করে। এবার চলে আসো অবরোহণ প্রক্রিয়ার যে 3টি ভাগ রয়েছে সেই 3টি ভাগ সম্পর্কে তোমরা একটু জেনে নাও। 1 নম্বর, আবহবিকার কি বা আবহবিকার কাকে বলে? যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর চূর্ণ বিচূর্ণ বা শিথিল হয়ে একই স্থানে অবস্থান করে তখন তাকে বলা হয় আবহবিকার বা সেই প্রক্রিয়াকে আবহবিকার বলে। কি বললাম তাহলে? যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে একই স্থানে বা সেই স্থানে অবস্থান করে তখন তাকে বলা হয় আবহবিকার। 2 নম্বর চলে আসো পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কি বা পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো? আবহবিকারগ্রস্ত পদার্থগুলি অভিকর্ষজ টানে উচ্চভূমির ঢাল অনুসারে বা উচ্চভূমির ঢাল বরাবর দ্রুত নিচের দিকে নেমে এলে সেই প্রক্রিয়াকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। কি বললাম তাহলে? আবহবিকারগ্রস্ত বিভিন্ন পদার্থগুলি অভিকর্ষজ টানে কোনো উচ্চ ভূমি থেকে ঢাল বরাবর উঁচু স্থান থেকে নিচের দিকে নেমে এলে এই প্রক্রিয়াকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। এবার চলে আসো ক্ষয়ীভবন কি বা ক্ষয়ীভবন বলতে কি বোঝো? যে প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থ এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ উৎপত্তি স্থল থেকে অন্যত্র পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা ক্রমশ হ্রাস পায় এবং ভূপৃষ্ঠ সমান্তলে পরিণত হয়ে ক্ষয়ের শেষ সীমায় উপনীত হয় বা ক্ষয়ের শেষ সীমায় গিয়ে উপস্থিত হয় তখন তাকে বলা হয় ক্ষয়ীভবন। কি বললাম তাহলে? যে প্রক্রিয়ায় আবহবিকারগ্রস্ত পদার্থগুলি এবং বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়জাত পদার্থগুলি উৎপত্তি স্থান থেকে অর্থাৎ যেখানে উৎপত্তি হচ্ছে সেই স্থান থেকে অন্য স্থানে সরে গিয়ে ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায় এবং ভূপৃষ্ঠ সমান্তলে পরিণত করে অর্থাৎ ভূমির উচ্চতা সমান হয়ে যায় এবং ক্ষয়ের শেষ সীমায় গিয়ে উপস্থিত হয় তখন তাকে বলা হয় ক্ষয়ীভবন। এবার চলে আসো আমরা যে এতদূর পর্যন্ত পড়লাম এখান থেকে কিছু ইম্পর্টেন্ট 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেনগুলি জেনে নাও। 1 নম্বর, বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? 2 নম্বর, নগ্নিভবন বলতে কি বোঝো বা নগ্নিভবন কি? 3 নম্বর হলো ক্ষয়সীমা কি বা টিকা লেখো ক্ষয়সীমা। 4 নম্বর, অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। 5 নম্বর, আরোহণ প্রক্রিয়া ও অবরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আমি ভালো করে আলোচনা করে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনে নাও। 1 নম্বর কোশ্চেন, পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝো? পর্যায়ন বা পর্যায়ন প্রক্রিয়াটি সর্বপ্রথম 1904 সালে চেম্বারলিন এবং সলিসবেরি প্রথম পর্যায়ন প্রক্রিয়াটি ব্যবহার করেছিলেন বা পর্যায়ন প্রক্রিয়াটি নামকরণ করেছিলেন এবং পর্যায় বা গ্রেড শব্দটি 1876 সালে গিলবার্ট সর্বপ্রথম এটি ব্যবহার করেন। তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে প্রায় সময় পর্যায়ন বা গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন। এবার চলে আসো পর্যায়ন প্রক্রিয়া কি? বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠিত হয় তখন তাকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া বা পর্যায়ন। কি বললাম? বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূত্বকের উচ্চতা ক্রমশ ক্ষয়িত হয়ে ভূমিরূপের সমান্তরীকরণ ঘটলে বা ভূমিরূপের সমান্তরাল হলে তখন তাকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া বা পর্যায়ন। 2 নম্বর কোশ্চেন, নগ্নিভবন কি বা নগ্নিভবন বলতে কি বোঝো? যে বহির্জাত প্রক্রিয়ায় আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায়
ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয়, নিচের শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে এবং ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায়, তখন তাকে বলা হয় নগ্নিভবন। তোমরা যদি এই সমীকরণটা ভালো করে মনে রাখো তাহলে নগ্নিভবনটা অবশ্যই বুঝতে পারবে। নগ্নিভবন সমান আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। অর্থাৎ যে বহির্জাত প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন পদ্ধতির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয় এবং শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে, যার ফলে ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায়, তখন তাকে বলা হয় নগ্নিভবন। অবশ্যই তোমরা এই নগ্নিভবনের এই সমীকরণটা মনে রাখবে। এবার চলে আসো ক্ষয়সীমা কি বা ক্ষয়সীমা বলতে কি বোঝো। ক্ষয়সীমা শব্দটি 1875 সালে JW পাওয়েল সর্বপ্রথম প্রবর্তন করেন। এবার চলে আসো ক্ষয়সীমা কাকে বলে। গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে পারে তাকে বলা হয় ক্ষয়সীমা। কি বললাম? যে গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করে বা যতটা পরিমাণে ক্ষয় করে তখন তাকে বলা হয় ক্ষয়সীমা। 4 নম্বর প্রশ্ন, অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। আমি তোমাদের ছকটা করে দিয়েছি, দেখো ভালো করে দেখে নাও। বিষয় বা ভিত্তি, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। 1 নম্বর পয়েন্ট, প্রকৃতি। অন্তর্জাত প্রক্রিয়া ভূ অভ্যন্তরে সৃষ্ট গঠনকারী একটি আকস্মিক প্রক্রিয়া। অন্যদিকে বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের সৃষ্ট পরিবর্তনকারী অতি ধীর প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট, উৎপত্তি। অন্তর্জাত প্রক্রিয়া ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমার তাপ ও চাপের পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে সংগঠিত হয় বা সৃষ্টি হয়। অন্যদিকে বহির্জাত প্রক্রিয়া নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা সংগঠিত হয়ে থাকে। 3 নম্বর, বিস্তার। অন্তর্জাত প্রক্রিয়া খুব কম এলাকা জুড়ে বিস্তার লাভ করে, অন্যদিকে বহির্জাত প্রক্রিয়া পৃথিবীর সর্বত্র জায়গায় বিস্তার করে। ভূমিরূপ। অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ হলো 1 নম্বর ভূমিকম্প, 2 নম্বর অগ্ন্যুৎপাত। অন্যদিকে বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ হলো আয়াকৃতি উপত্যকা, জলপ্রপাত, ক্যানিয়ন, ভি আকৃতি উপত্যকা প্রভৃতি। বিষয় বা ভিত্তিগুলো অবশ্যই পয়েন্ট পয়েন্ট করে লিখবে, তাহলে তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। বিষয়। 1 নম্বর, উচ্চতা। আরোহণ প্রক্রিয়ায় সঞ্চয় দ্বারা ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়, অন্যদিকে অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় বা কমে যায়। কাজ। আরোহণ প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়, অন্যদিকে অবরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের ক্ষয়কাজ ঘটে। নিয়ন্ত্রক। আরোহণ প্রক্রিয়ার প্রধান নিয়ন্ত্রকগুলি হল নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ। অন্যদিকে অবরোহণ প্রক্রিয়ার প্রধান নিয়ন্ত্রকগুলি হল আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন। 4 নম্বর পয়েন্ট, সৃষ্ট ভূমিরূপ। আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপগুলি হল 1 নম্বর বদ্বীপ, 2 নম্বর প্লাবনভূমি, 3 নম্বর বহির্বিধৌত সমভূমি প্রভৃতি। অন্যদিকে অবরোহণ প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ হল গিরিখাত, ক্যানিয়ন, আয়াকৃতি উপত্যকা, ভি আকৃতি উপত্যকা, সার্ক প্রভৃতি। আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত থাকলো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।